বিয়ের ৩ মাস পর হিমায়ন আজ বাড়ি ফিরেছে। রান্নাঘরের জানলা দিয়ে এক নজর তাকে দেখে আমার পুরো পৃথিবী আগোছালে মনে হতে লাগলো। দ্রুত চোখ সরিয়ে নিলাম আমি। সে আসবে বলে আজ বাড়িতে সাজ সাজ রব পড়ে গেছে। পুরো বাড়ি যেন উৎসব মুখর পরিবেশে পূর্ণ হয়েছে। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন এসে বাড়ি ভর্তি করে ফেলেছে। দুপুরবেলা এখন। সে বসার ঘরে ঢুকতেই সকলের মিলিত আনন্দধ্বনির তীব্র শব্দ কানে এলো, আর আমার মনে যেন ফাগুনের হাওয়া এসে দোলা দিচ্ছিল। অজানা এক অনুভূতিটা এসে যেন আমায় বারবার আঁকড়ে ধরেছে। লজ্জায় আমি যেন আর বের হতে পারলাম না। হিমায়ন ফায়ার সার্ভিসে চাকরি করে। তার চাকরির বয়স বেশি দিন হয়নি, সবেমাত্র 6 মাসের ট্রেনিং সপ্তাহ করতে গিয়েছে। তার 3 মাস পূরণ হওয়ায় 3 দিনের ছুটি পেয়েছে। সেই উপলক্ষেই বাড়ি আসা। হিমায়নের ট্রেনিংয়ের বয়স যতদিন, তার সাথে আমার বিয়ের বয়সও ঠিক ততদিন। সে ট্রেনিংয়ে যাওয়ার আগের দিন সন্ধ্যায় আমার সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। বিয়েটা ধুমধাম করে না হলেও দুই পরিবারের সম্মতিতে বিয়েটা সম্পন্ন হয়েছে। সেদিন দুপুরবেলা তার বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাই আমাকে দেখতে গিয়েছিল, আর এক দেখায় তারা পছন্দ করে ফেলেন আমায়। তার রেস ধরেই বিকেলবেলা হিমায়ন তার পুরো পরিবার নিয়ে দেখতে আসে। আমায় দেখে বোধহয় তার পছন্দ হয়েছিল। তার পছন্দের ভিত্তিতেই সন্ধ্যার মধ্যে আমাদের বিবাহ কার্য সমাপ্ত হয়। সেই রাতেই আমায় তাদের বাড়ি নিয়ে আসে। দীর্ঘ সময় জার্নি করে এই বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ফজরের আজানের সময় হয়ে গিয়েছিল। জার্নির ধকল সহ্য করতে না পেরে রুমে ঢুকে গাঢ় একটা ঘুম দিয়েছিলাম। আমার তখনও ঘোর কাটেনি। ঘোর কেটেছিল সকালবেলা, যখন হিমায়ন লাজুক স্বরে বলেছিল, আমি তাহলে চলে যাচ্ছি, নিজের খেয়াল রাখবেন, ফোনে যোগাযোগ করব। আমি যেন হতভম্ব হয়ে চেয়ে রইলাম, কিন্তু প্রত্যুত্তরে কিছুই বলতে পারিনি সেদিন। হিমায়নের চলে যাওয়ার দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। হঠাৎই বুকের ভিতর কোথাও সূক্ষ্ম একটা ব্যথা অনুভব করেছিলাম। ঠিক তখন বুঝতে পেরেছিলাম আমার বিয়ে হয়েছে। আমি কারো অর্ধাঙ্গিনী। পৃথিবীর সব নরনারী এই পবিত্র সম্পর্কে যখনই ধর্মীয় ও সামাজিকভাবে একে অপরের হয়ে যায়, ঠিক তখনই দুজনে অটুট বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাই হয়তো হিমায়ন যাওয়ার সাথে সাথেই বুকের ভিতরে চিনচিনে ব্যথা হয়েছিল। এই পবিত্র সম্পর্কে যখনই আবদ্ধ হয়, ঠিক তখন থেকেই একজন আরেকজনকে না চাইতেও ভালোবেসে ফেলে। প্রিয় মানুষটি যখন দূরে থাকে তখন তার চিন্তায় বিভোর থাকে। তাকে কাছে পেতে মন চায়, তাকে একটু ছুঁয়ে দেখতে মন চায়। সে দূরে থাকলেও তার অনেক কাছে মনে হয়, আর সবসময় ভাবনায় বিভোর থেকে মনে হয় মানুষটা কি করছে, কি খেলো। প্রিয় মানুষটা যখন দূরে থাকে তখন তার একটা কলের আশায় ঘন্টার পর ঘন্টা প্রতীক্ষায় বসে থাকে, যেমনটা আমি বসে থাকি হিমায়নের একটা কলের জন্য। কিন্তু হিমায়ন নিজের কথা রাখেনি, আমার সাথে ফোনে যোগাযোগ করেনি। বলতে গেলে ট্রেনিংয়ের কঠোরতার জন্য হয়তো করতে পারেনি। গত 3 মাসে কদাচিৎ ফোনালাপ হয়েছে আমাদের, 4-5 মিনিট করে সপ্তাহে 1 অথবা 2 দিন। এত অল্প সময় তবুও দুজনের কেউ কথা খুঁজে পেতাম না। কল এলে তার কণ্ঠস্বর শুনতেই কেমন যেন মনের মাঝে ঘন্টি বাজতে শুরু করে দেয়, যার ফলে হিমায়ন কল দিলে কেন যেন কোনো ভাষায় খুঁজে পেতাম না। আমাদের দূরত্বটা হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল, যার ফলশ্রুতিতে আমাদের সম্পর্ক এখনও একে অপরের সাথে আপনিতে আটকে আছে। বহু প্রতীক্ষার পর আজ হিমায়ন বাড়ি ফিরেছে। রান্নাঘর থেকে বাইরে বেরোলাম। ভিড়ের মাঝে উকিঝুঁকি মেরে আমি হিমায়নের লম্বা দেহটা আরেকবার দেখার চেষ্টা করলাম, কিন্তু কোনো সুবিধে করতে পারলাম না। জায়গা বদল করে সদর দরজার কাছে গেলাম। পায়ের উপর ভর দিয়ে উঁচু হতেই হঠাৎ করে 2 জোড়া চোখ একে অপরের ওপর আবদ্ধ হলো। বুকের ভেতর আমার ড্রিম ড্রিম করে একটা শব্দ হলো। নিঃশ্বাস যেন আটকে আসার উপক্রম হলো। হিমায়নের দৃষ্টির গভীরতা থেকে রক্ষার জন্য দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘর থেকে কান খাড়া করে আমি তার কণ্ঠ শুনতে লাগলাম। মৃত্তিকার মতো ঝরঝরে সুরে কথা বলে যাচ্ছে সে। মাঝে মধ্যে ঝর্ণার মতো সশব্দে হেসে উঠেছে। তার হাসির ঝংকার যেন মনের মাঝে দোলা দিচ্ছিল বারবার।
ভীষণ হিংসে হলো আমার, মন ভার হয়ে গেল। মনের মাঝে একটা অভিমান চেপে বসলো। এত মানুষকে চারপাশে পেয়ে সে আমায় বেমালুম ভুলে গেল। মনটা ভারাক্রান্ত করে আমি পানের গ্লাসে চুমুক দিলাম। ধীরে ধীরে মনটা বড় চঞ্চল হয়ে উঠল। ঘণ্টাখানেক পর হুমায়ুন ফ্রেশ হয়ে এলো। মেঝেতে মাদুর বিছিয়ে তাতে আয়েশ করে বসলো, আর তাকে ঘিরে বসলো জনাভিষেক বা তার চেয়ে বেশি আত্মীয় স্বজন। আমি রান্নাঘরের দরজার আড়াল থেকে সব খেয়াল করছিলাম। হঠাৎ শাশুড়িমা রান্নাঘরে এসে আমাকে দেখে হয়তো আমার মনের কন্ডিশন কিছুটা হলেও বুঝতে পেরেছিলেন। তাই বললেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন নিশি? যাও হুমায়ুনের পাশে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। আমি খানিকটা লজ্জা পেয়ে বললাম, না মা, আমি পরে আপনার সাথে খাবো। শাশুড়িমা একটা মুচকি হাসি দিয়ে আমার গালে হাত দিয়ে বললেন, তাহলে খাবারগুলো নিতে আমাকে সাহায্য করো। জোরপূর্বক মুখে হাসি টানলাম। বসার ঘরে যেতে চাচ্ছিলাম না, কিন্তু কিছু করার নেই। পর্বত সম অস্বস্তি নিয়ে আমি মাংসের বাটিটা দু হাতে চেপে ধরলাম। ধীর পায়ে বসার ঘরে এগিয়ে গেলাম। কোনো দিকে তাকালাম না। মাংসের বাটিটা নামিয়ে রেখে চলে এলাম। রান্নাঘরে আসতেই শাশুড়িমা ডালের বাটি ধরিয়ে বললেন। পুনরায় আবার অস্থিরতা নিয়ে হুমায়ুনের সামনে গেলাম। ডালের বাটি নামিয়ে রাখার এক ফাঁকে হুমায়ুনের দিকে তাকালাম। তার হাস্যোজ্জ্বল দৃষ্টি আমার দিকেই ছিল। ফের চোখে চোখ পড়তে আমার বুকে নদীতে ছলাৎ করে ঢেউ খেলল। হাত কেঁপে উঠল আমার। ডালের বাটিটা কাত হয়ে অল্প একটু ডাল ছিটকে মেঝেতে পড়ল। সঙ্গে সঙ্গে লজ্জায় কুঁকড়ে গেলাম। চারপাশে তাকিয়ে দেখলাম আত্মীয় স্বজন সবার বিস্ময় ভরা দৃষ্টি আমার উপরে ন্যস্ত। আমি আর দেরি করলাম না, এক দৌড়ে নিজের রুমে চলে আসলাম। এ বাড়িতে আমি 2 দিন হলো এসেছি। 3 মাস বিয়ের সময়সীমার মধ্যে 10টা দিনও থাকা হয়নি এখানে, সেজন্য কারো সাথে তেমন পরিচয় হয়ে ওঠেনি। তবে এ বাড়ি আসলে হুমায়ুনের রুমটাতে থাকি। মানুষটা খুব একটা পরিচিত না হলেও এই রুমের প্রতিটি ধূলিকণা, ইট, সিমেন্ট, বালিসহ সব কিছুর সাথে আমার সখ্যতা বেশ গড়ে উঠেছে। রুমের দরজাটা ভিড়িয়ে দিয়ে বিছানায় এসে বসলাম। চোখ গেল ওয়াশরুমের পাশে রাখা বড় ট্রলিটার দিকে। ধীর পায়ে এগিয়ে গেলাম সেখানে। বুঝতে পারলাম এটা ওই মানুষটার। রুমের বারান্দায় ভেজা কাপড়ও ঝুলতে দেখলাম। তার মানে হুমায়ুন রুমে এসে গোসল করে নিয়েছে। ট্রলির দিকে তাকিয়ে দেখলাম একটা চেনে তালা নেই। একবার মনে হলো খুলে দেখি ভেতরটা। পর মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে ফেললাম। চুপচাপ সরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বলতেই পারবো না। একেবারে ঘুম ভাঙল সন্ধ্যার সময়, এক ননদের ডাকে। হুমায়ুনের কাজিন রূপা ভীষণ মিষ্টি একটা মেয়ে। মুখ ধুয়ে তার সাথে বের হলাম। মাথা নিচু করে আমি হাঁটাহাঁটি করছিলাম, যাতে হুমায়ুনের সাথে চোখাচোখি না হয়। কিন্তু কিছুক্ষণ পর শুনতে পেলাম যে সে বাড়ি নেই। বিকেলবেলা বাবার সাথে বাজারের দিকে ঘুরতে গেছে। ফোঁস করে শ্বাস ফেললাম। কিছুটা স্বস্তি মিললেও মনের কোনায় যেন খচখচানিটা রয়ে গেল। কোথায় যেন এক ফোঁটা তীব্র দুঃখ বিরাজমান হলো। তবে আমি তেমন একটা পাত্তা দিলাম না। খাবার খেয়ে রান্নার কাজে শাশুড়ি মাকে সাহায্য করতে লাগলাম। রাতের খাবার শেষ করে বসার ঘরের এক পাশে হুমায়ুন ছোট ছোট কাজিনদের সাথে লুডো খেলতে বসে গেল। আমারও খুব করে মন চাইছিল হুমায়ুনের পাশে বসে লুডো খেলা দেখতে। তবে লুডো খেলা তো ছিল একটা বাহানা। সকলের অগোচরে লুকিয়ে তাকে দেখার একটা তীব্র বাসনা ছিল মনের মাঝে। আমি তখন রান্নাঘরের আড়ালে মনে দাঁড়িয়েছিলাম। আচমকা ফুপি শাশুড়ি আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে এলেন। মাদুরে বসিয়ে দিলেন খাওয়ার জন্য। বাড়ির পুরুষদের সবার খাওয়া শেষ, এখন শুধু মেয়েদের খাওয়ার পালা। বাল্বের আলোকের পেছনে রেখে আমি একটুখানি জায়গায় জড়সড় হয়ে বসে পড়লাম। প্লেটে ভাত নিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম। আমার খাওয়া প্রায় শেষের দিকে। সামান্য কিছু ভাত অবশিষ্ট ছিল প্লেটে, তাই 1 চামচ ডাল নিয়ে নিলাম। কেবলই ভাতের লোকমা করে যেই না মুখে তুলতে যাব, হঠাৎ কর্নারের দিকটায় নজর গেল। দেখি হুমায়ুন পূর্বের মতো আমার দিকেই তাকিয়ে আছে। লজ্জায় আমি যেন মিহিয়ে যাচ্ছিলাম। হাত পা যেন জমে যাচ্ছিল। হাত কাঁপতে কাঁপতে মুখে ভাত পুড়ে নিতেই সঙ্গে সঙ্গে গলায় ভাত আটকে এলো আমার। খক করে যক্ষা রোগীর মতো কাশতে লাগলাম আমি। কাশি যেন কিছুতেই কমছিল না। পাশ থেকে শাশুড়ি মা পানির গ্লাস ধরিয়ে দিলেন। আমি এক নিঃশ্বাসে সম্পূর্ণ গ্লাস খালি করলাম।
শাশুড়ি মা আমার মাথা পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আস্তে আস্তে খাও মা, নয়তো পানি আবার মাথায় উঠবে। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে প্লেটের উচ্ছিষ্ট খাবার শেষ না করে রান্নাঘরে ছুট লাগালাম। অন্ধকার রুমটা হঠাৎ শুভ্র রঙের আলোয় ছেয়ে গেল। চোখ খিচে বন্ধ করলাম আমি। ওনার একটা অংশ খামচে ঘুমের ভান ধরে পড়ে রইলাম। বন্ধ চোখেও বুঝতে অসুবিধা হলো যে হিমায়ুন সবেমাত্র রুমে ঢুকেছে। পরিচিত একটা ঘ্রাণ নাকে আসছে। এই ঘ্রাণটা আমি প্রথমবার পেয়েছিলাম যখন হিমায়ুন আমাকে দেখতে গিয়েছিল। চোখ বন্ধ রেখে কান খাড়া করে রইলাম। রুমে মৃদু পদধ্বনির আনাগোনা আমার কানে বাজছে, তবুও ঘুমের ভান ধরে চোখ মুখ খিচে রইলাম। একটু পর ওয়াশরুমের দরজা বন্ধের শব্দ হলো। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললাম। এক লাফে উঠে বসে রুমের চারদিক নজর বুলালাম। হিমায়ুন আসবে বলে মোটামুটি গুছিয়ে রেখেছি, তবুও আরেকবার পরখ করলাম। বন্ধ দরজার ছিটকিনির ওপর নজর যেতে হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম হলো। উনার সাথে এক রুমে থাকতে হবে, কিন্তু উনার সাথে এক রুমে থাকবো কী করে? কি অস্বস্তিকর ব্যাপার। অস্থির চোখ জোড়া দেওয়ালে লাগানো ঘড়ির দিকে চোখ পড়তেই স্থির হয়ে এলাম আমি। চোখ দুটো আস্তে আস্তে ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো। বুকের কোণে তীব্র ব্যথা অনুভব হতে লাগলাম, যা ভাষায় প্রকাশ করা যাবে না। রাত 12:51। উনার সবেমাত্র সময় হলো আমার কাছে ফেরার। খানিকক্ষণের জন্য কল্পনায় ডুব দিলাম। উনি আমার সামনে এসে দাঁড়ালে কি লজ্জা পাবো, নাকি রেগে 2-4টে কথা শুনিয়ে দেব, নাকি তাকে প্রশ্ন করব কেন আসা মাত্রই আমার কাছ থেকে দূরে দূরে ছিলা? আমার জন্য কি তার মনে একটুও জায়গা হয়নি, নাকি আমি দেখতে খারাপ তাই আমায় ভালোবাসতে পারিনি? এর জন্যই আমাকে কলের অপেক্ষায় রেখেছিলেন। দূর কি যে ভাবছি আবোল তাবোল। পরক্ষণে আবার ভাবতে বসে গেলাম, সে যদি এসেই আমার ওপর হামলে পড়ে। এতদিনের জমে থাকা কামনা বাসনা স্বরূপ জোরপূর্বক আমার ওপর যদি পুরুষত্ব দেখায়, তখন কি হবে? আমি তো তাকে কিছুই বলতে পারবো না, কারণ সে আমার স্বামী। দেহের মিলন হওয়ার আগে মনের মিলন হওয়া আগে প্রয়োজন, যা আমাদের মধ্যে এখনও গড়ে ওঠেনি। তাহলে কেমন করে সব কিছু সহজভাবে নেব? ইস, কি যে ভাবছি না কে জানে। আসলে সে তো এমন ধারার পুরুষ না যে হুট করে হামলে পড়বে অনুমতি ব্যতীত। এটা আমার মন বলে। এই সেই ভেবে কেন জানি তীব্র মন খারাপ নিয়ে আমি আগের মতোই শুয়ে পড়লাম। খোলা চুল দিয়ে মুখ ঢেকে রইলাম। আমার ব্যথাতুর মনের ছাপ কারো নজরে যেন না পড়ে তাই। কয়েক মিনিট পরে ওয়াশরুমের ছিটকিনিটা খোলার শব্দ পেলাম। আমি মটকা মেরে আগের মতো পড়ে রইলাম। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। না রুমের বাল্ব বন্ধ হলো, না সে আমার কাছে আসছে, না হিমায়ুন এসে আমায় কিছু বলল। সময়ের সাথে সাথে মন খারাপ যেন আনুপাতিক হারে বাড়তে লাগলো। তার কি কিছুই বলার নেই আমাকে? এভাবে চুপচাপ রাত কাটিয়ে দেবে নাকি সে? ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হতেই সেই চিরপরিচিত সুগন্ধটা খুব কাছে অনুভব করলাম। কয়েক সেকেন্ড পরে সে গাঢ় কণ্ঠে ডাক দিল, নিশি। সেই গাঢ় কণ্ঠে এতক্ষণ জমে থাকা পাহাড় সম অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অভিমানগুলো অশ্রু হয়ে ধরা দিল। ভাগ্যিস চুল দিয়ে মুখ ঢাকা বলে হিমায়ুন সে অশ্রু দেখতে পেল না। আমার অভিমানী মন সঙ্গে সঙ্গে বলে উঠল, তবে সেটা মনে মনে। এতক্ষণে আমার কথা মনে পড়ল, আমার কাছে আসার সময় হলো। মুখ দিয়ে কিছুই বললাম না, দম বন্ধ করে পড়ে রইলাম। ধীরে ধীরে হিমায়ুনের অস্তিত্ব আরও নিকটে অনুভব করতে লাগলাম। পরিচিত পারফিউমের গন্ধটা কড়াভাবে নাকে প্রবেশ করতে লাগলো। সে আবারও নিস্তব্ধতার পর্দা চিরে গভীর স্বরে বলে উঠল, নিশি, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? ওর কণ্ঠস্বর শুনতেই আমার ভেতরে একটা শিহরণ বয়ে গেল। আমি চুপ করে রইলাম, কোনো উত্তর দিলাম না, কেবল ঠোঁট চেপে ঘুমানোর ভান ধরে পড়ে রইলাম। ঠিক তখনই তার আঙ্গুলের ডগা দিয়ে হালকা করে ছুঁয়ে দিল। আমার মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। ধপ করে চোখ খুললাম আমি। চতুর্থবারের মতো আমাদের দুজনের দৃষ্টি এক হলো। এবারে পূর্বের মতো ঝটপট চোখ সরিয়ে নিলাম না। আমার ঘোর লাগা ঝাপসা দৃষ্টি হারিয়ে গেল তার দৃষ্টির অতলে। এক দৃষ্টে যেন তাকিয়ে রইলাম আমার শ্যামবর্ণ পুরুষটির দিকে। কয়েক সেকেন্ড পর হিমায়ুন চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন নিশি? কোথাও কি কোনো কষ্ট হচ্ছে আপনার? আমায় বলুন প্লিজ। সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম আমি। সঙ্গে সঙ্গে চোখের কার্নিশ পেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল।
হিমায়ুন তার দক্ষ হাত দিয়ে পরম মমতায় আমার চোখের জল মুছে দিল। মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করল, কি হয়েছে, মন খারাপ? চোখ বন্ধ করে পাশ ফিরে শুয়ে রইলাম আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। তাকে কেমন করে বুঝাবো যে একটা ভালোবাসার অভিমানী পাহাড় বুকের ওপর ভর করে আছে? কেবল মনে মনে বললাম, আপনি একটা বজ্জাত। 11 ঘন্টা হলো বাড়িতে এসেছেন, অথচ একটিবারও কি আমার কথা আপনার মনে পড়েনি? আমার সাথে দেখা করতে কি একটুও মন চায়নি? আপনার কি উচিত ছিল না এতদিন দূরে ছিলেন, আর এখন যখন এলেন তখন কি দুটো ভালো মন্দ কথা বলার? একটিবার কি সুন্দর করে তাকিয়ে দেখেছেন? তার কিছুই করেননি। শীতের শেষে যে একটা অসহায় মেয়েকে 3 কবুল বলে নিজের স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলেন, সেটা ভুলে গেছেন? এতক্ষণে আমার কথা আপনার মনে পড়ল? এরপর হিমায়ুন আবারও আমাকে তার দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে নিশি? না বললে কেমন করে বুঝবো আপনার মনের কথা? কি হলো নিশি, বলছেন না কেন? মনে মনে বললাম, আপনার বিবেক নেই? আপনি কি বুঝেন না, নাকি না বোঝার ভান করে আছে? তো ঠিক আছে, থাকবই না এই লোকটার সাথে একই বিছানায়। আমি একটা বালিশ নিয়ে যেই না উঠতে যাব, অমনি আমার হাত টেনে ধরে বলল হিমায়ুন, কি হলো নিশি, কোথায় যাচ্ছ বিছানা ছেড়ে? তুমি কথাটা তার মুখে এই প্রথম শুনতেই অভিমানের পাহাড়টা যেন আরও উঁচু হয়ে গেল। এবার আর না পেরে সঙ্গে সঙ্গে ঝাঁঝালো স্বরে বলে উঠলাম আমি। নিজের অজান্তে হাতটা কখন যে হিমায়ুনের কলার চেপে ধরে ঝাঁকিয়ে বলে উঠল, কে নিশি, কার নিশি? এতক্ষণ পর মনে পড়েছে নিশির কথা? আপনাকে বিয়ে করতে কে বলেছে? বিয়ে করে রেখে চলে গেছেন। একবারও কি মনে পড়েছে আপনার একজন বউ আছে, আপনার প্রতীক্ষা করে বসে আছে? খুব তো বলে গিয়েছিলেন রোজ একবার করে ফোন করবেন, কিন্তু আপনি কি তা করেছেন? একবারও কি ভেবে দেখেছেন আপনার একটা কলের আশায় ঘন্টার পর ঘন্টা আপনার জন্য অধীর অপেক্ষায় কেউ বসে আছে? আমার তো মনে হয় আপনার একবারের জন্যেও মনে নেই আপনি বিয়ে করেছেন। আমি যেন জ্ঞান শূন্য হয়ে পড়লাম। এবারও খেয়াল নেই আমি তার কলার ধরে রাগত্ব স্বরে কথাগুলো বলছিলাম। তার বিস্ময় ভরা দৃষ্টি আমার ওপরে ন্যস্ত। বিস্মিত হবারই কথা, কারণ তার সাথে মিনমিন করে কথা বলা সেই আমি আমার গলার স্বর এমন হিমালয়ের চূড়ায় উঠিয়েছি। আমি রাগান্বিত চোখে চেয়ে রইলাম তার দিকে। একটা হাত শার্টের কলার চেপে ধরা, আমার হাতটা স্পর্শ করতে চমকে উঠলাম। হুঁশ ফিরল আমার। হিমায়ুনের কলার ছেড়ে দ্রুত সরে গেলাম। বিছানার দেয়াল ঘেঁষে মুখ খুঁড়িয়ে নিলাম। কাঁথা দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে ঢেকে ফেললাম লজ্জায়। কিছু সময় নিশ্চুপে অতিক্রান্ত হলো। আচমকা হিমায়ুন শব্দ করে হেসে উঠল। তার সেই ঝর্ণার উত্তাল ঢেউয়ের মতো হাসি শুনে চমকে উঠলাম আমি। কয়েক সেকেন্ড পর হিমায়ুন জোরপূর্বক আমার মুখ থেকে কাঁথা সরিয়ে ফেলল। আমি তবুও দেওয়ালের দিকে মুখ করে চেয়ে রইলাম। সে হাসতে হাসতে বলল, তুমি বড্ড বোকা নিশি। কপাল কুঁচকে গেল আমার। হিমায়ুন যে হুট করে তুমিতে নেমে এসেছে সেটা বোধগম্য হলো না। মুখ ঘুরিয়ে তার দিকে তাকালাম। চোখ পাকিয়ে বললাম, কে বোকা? আপনি বোকা। শুধু বোকা নয়, বোকা স্কোয়ার, বোকা কিউব, বোকা টু দি পাওয়ার ইনফিনিটি। শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছি। এবার তোমার গলা চেক করো তো, দেখো তো আমি তোমার কাছে মাত্র এসেছি নাকি অনেক আগে এসেছি। সন্দেহ নিয়ে গলায় হাত রাখলাম আমি। সঙ্গে সঙ্গে এক লাফে বিছানায় উঠে বসলাম। গলার কাছের হারটা সামনে এনে দেখি ধপধপে শুভ্র রঙের একটা লকেট সহ চেন। লকেটের ভেতর যে এইচ অক্ষর লেখা সেটা বলার অপেক্ষা রাখে না। চমকে বললাম, এটা কখন পরিয়ে দিয়েছেন? হিমায়ুন বলল, বিকেলবেলা তুমি যখন দিন দুনিয়া ভুলে ফুসফুস করে ঘুমাচ্ছিলে ঠিক তখন। আমার মনের আকাশে অভিমানে সৃষ্ট পেঁজা তুলোর মতো মেঘ সরে ঝলমলে রোদে ছেয়ে গেল। অস্পর্শনীয় আনন্দে ভরে গেল ভেতরটা। দৃষ্টি লকেটের ওপর রেখে লাজুক স্বরে বললাম, এটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। হিমায়ুন আবারও বলল, শুধু এটা পুড়িয়ে দেয়নি, আরও অনেক কিছু করেছি, কিন্তু তোমার যা ঘুম কিচ্ছু টের পাওনি। গলার চেনে হাত থেমে গেল আমার। লজ্জার রক্তিম আবার ছড়িয়ে পড়ল সারা মুখ জুড়ে। কম্পিত ঠোঁট জোড়া নেড়ে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। আমাকে এই ভালো লাগার অস্বস্তি থেকে রক্ষা করল হিমায়ুন। ঘাড়ের কাছ থেকে ছড়িয়ে থাকা চুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দিয়ে বলল, কাজের খাতিরে চাইলেও তোমাকে কল করতে পারিনি, তবে তোমার সাথে একটু কথা বলার জন্য আমার মনও যে দহনে পুড়েছিল, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা কথা কি জানো নিশি, তোমাকে যেদিন
প্রথম দেখতে গিয়েছিলাম সেদিনই তোমার সাথে মনের মিলন হয়ে গেছে। তোমাকে এক দেখায় ভালোবেসে ফেলেছিলাম। জানো, আমি তোমার থেকে দূরে থেকেও তোমাকে অনেক কাছে অনুভব করেছি। রোজ তোমার ওই মনটা আমি আলিঙ্গন করেছি। হিমায়ুন আমার মাথায় আবারও হাত বুলাতে বুলাতে বলল, চুল খোলা রেখেছো কেন? অগোছালো হয়ে গেছে তো, জট পাকিয়ে যাবে তো এখন। চুল আঁচড়ানো আমার অপছন্দের কাজের মধ্যে একটি। হিমায়ুন মিটিমিটি হাসতে হাসতে বলল, তোমার আর কোন কোন কাজ অপছন্দের? আমি বেশ সহজ হয়ে এলাম। খুব কাছে বসে থাকা ছেলেটার সাথে যে আমার খুব অল্প সময়ের পরিচয়, সেটা মাথায় আর রইলই না। তাকে পৃথিবীর সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মনে হলো আমাদের আত্মিক সম্পর্কটা বহু দিনের। আমি সহজ গলায় বললাম, বেশ কিছু কাজ আমার ভীষণ অপছন্দের। এই ধরুন। হিমায়ুন আমায় আর এক কথা বলতে না দিয়ে আমার ঠোঁটে আঙুল চেপে ধরে বলল, আপনি নয়, তুমি করে বলবে। আমি লজ্জায় চোখ সরিয়ে বললাম, আমার একটু সময় লাগবে। হিমায়ুন আবারও বলল, এবার বলো তোমার অপছন্দের কথাগুলো। আমিও বলতে লাগলাম, এই ধরেন মাথার চুল নিয়মিত আঁচড়ানো, গোসল শেষে কাপড় ধোয়া, রাতের বেলা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা, মাথায় তেল দেওয়া, হাতে পায়ে নখ কাটা ইত্যাদি। আরও কিছু আছে যেটা এই মুহূর্তে মনে পড়ছে না। আমার কথা শেষ হতেই হিমায়ুন বলে উঠল, আজ থেকে তোমার সব অপছন্দের কাজগুলো করে দেওয়ার অধিকার আমায় দেবে। হিমায়ুনের কণ্ঠস্বর শুনে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম আমি। পরক্ষণে মনে পড়ল সে আমার অপছন্দের কাজগুলো কি করবে। দুদিন পর তো আমাকে ছেড়ে সেই শহরে চলে যাবে আবার। হিমায়ুন হয়তো আমার মনের কথা বুঝতে পারল। আমার ডান হাতটা নিজের দুহাতের মুঠোয় পুড়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, চিরদিন তো দুজন আলাদা থাকবো না নিশি। যখন একসাথে থাকবো, অথবা যতটুকু সময় একসাথে থাকবো, তোমার অপছন্দের সব কিছু আমি করে দেব। তোমার অপছন্দ আমার ভালোবাসা, বুঝতে পেরেছ? আমি মাথা নিচু করে শুধু সম্মতি দিলাম। হিমায়ুন গম্ভীর স্বরে বলল, বুঝলে নিশি, ছেলেদের অনেক কিছু ট্যাকেল করে চলতে হয়, বিশেষ করে আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের। আমাদের বাবা মায়ের আনন্দের কথা ভাবতে হয়, ছোট ভাই বোনদের খুশির কথা ভাবতে হয়, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ঊর্ধ্বতন কর্মকর্তা সবার মন জুগিয়ে চলতে হয়। আবার এরই মাঝে সহধর্মীদের কথাও ভাবতে হয়, তার ছোট ছোট আবদার, তার খুশির কথা ভাবতে হয়। দিন শেষে সব ঝড় মারিয়ে সব ক্লান্তি দূর করতে তার বুকে মাথা রেখেই প্রশান্তির ঘুম দিতে হয় যে। আমাদের মতো ছেলেদের অদৃশ্য অনেক শক্তি থাকে। আমরা একই সাথে অনেকগুলো নৌকার হাল ধরি যে, তবুও মাঝে মধ্যে হিমশিম খেতে হয়। হিমায়ুন থামল। আমি গভীর দৃষ্টিতে তার শ্যামবর্ণ মুখের দিকে তাকালাম। কিছুক্ষণ পর হাত বাড়িয়ে তার মুখ স্পর্শ করে ত্বকের আড়ালে লুকিয়ে রাখা দুঃখগুলো মুছে দেওয়ার চেষ্টা করলাম। নিজে থেকে তার বুকে মাথা রেখে বললাম, আমি আছি তো ঠিক এখানে, আপনার অদৃশ্য শক্তি, আপনাকে আরও মজবুত করতে, আপনার জীবনযুদ্ধের সহযাত্রী হিসাবে। হিমায়ুন আমার মুখটা তুলে আরও কাছে টেনে নিল আমায়। হিমায়ুন আমার কানের কাছে মুখ নিয়ে বলল, দেবে কি আমায় স্বামীর অধিকার? আমার সম্মতি পাওয়া মাত্রই আমরা সেদিন হারিয়ে গেলাম দুজন দুজনার মাঝে। মনের মিলনের সাথে দেহের মিলনও ঘটল দুজনের। ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটানা ঝরছে তো ঝরছেই, কোনো থামাথামি নেই। এই বৃষ্টি মাথায় নিয়ে সিএনজি করে হিমায়ুন 8টার দিকে তার আস্তানায় রওনা দিয়েছে। যাওয়ার সময় তার চোখের দিকে তাকাতে পারিনি আমি। মনে হচ্ছিল একবারও যদি চোখে চোখ রাখি তাহলে আর নিজেকে সামলাতে পারবো না। হিমায়ুনের মন তো দুর্বল করে দিতে পারি না আমি তার জন্য এক টুকরো বরফ, শীতল নদী হতে চাই। তার ব্যক্তিগত একটা নদী, যে নদীতে সে এসে সারাদিনে সমস্ত ক্লান্তি, না পাওয়ার কষ্ট, দুঃখগুলো ধুয়ে মুছে দিবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে আর সতেজ করে পরবর্তী দিনের জীবনযুদ্ধে নামবে। আমি তার জন্য এক টুকরো প্রশান্তি হতে চাই, তার একমাত্র কমফোর্ট জোন হতে চাই। ইটের দেওয়াল বিশিষ্ট টিনের চালে বিরতিহীন বৃষ্টির ফোঁটা ঝরছে। ঝাপসা চোখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বারান্দার অনেকখানি মেঝেতে বৃষ্টির ছাড়। সাবধানে পা রেখে হাতটা বাড়িয়ে দিলাম। শীতল এক স্পর্শে লোমকূপ কেঁপে উঠল আমার। ঠিক সঙ্গে সঙ্গে ফোনের মেসেজ টিউন বাজল। ভেজা হাতে কোমর থেকে ফোনটা বের করলাম। বাটনে চাপ দিয়ে দেখি হিমায়ুন মেসেজ পাঠিয়েছে।
বেশি কিছু লেখা নেই, শুধুমাত্র গুটি গুটি বাংলা অক্ষরে লেখা অত্যন্ত ভারী একটা শব্দ, ভালোবাসি। হিমায়ন যাওয়ার প্রায় 2 মাস পেরিয়ে গেল। আজও মুষলধারে বৃষ্টি হচ্ছে, ক্রমেই বৃষ্টির বেগ বেড়ে চলেছে। টিনের চালে পড়া বর্ষণ বিশেষ এক ছন্দময় সুর সৃষ্টি করেছে। হাওয়ার তালে তালে ছিটে ফোটা বৃষ্টি এসে পরশ বুলিয়ে যাচ্ছে দেহে। প্রকৃতিতে বেপরোয়া ভাব। এসবের মধ্যে আমার দৃষ্টি ফোনের স্ক্রিনের ওপর নিমগ্ন হয়ে আছে। বিড়বিড় করে লেখাটি উচ্চারণ করতে ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। সেই 2 মাস আগে হিমায়ন লেখা পাঠিয়েছিল, ভালোবাসি। আমি রোজ সেই লেখাটা দেখে মনের শান্তি জুড়িয়ে নেই। এর আগে হিমায়ন এসে আমাকে একটা সুন্দর মুহূর্ত উপহার দিয়েছিল, আর এবার হিমায়ন এলে তাকে পৃথিবীর সর্বোচ্চতম উপহার তাকে আমি দেব। কথাগুলো আমার পেটে হাত রেখে বললাম, হ্যাঁ, আমি মা হতে চলেছি। সাথে সাথে বেপরোয়া প্রকৃতির তৃষ্ণা নিবারণের জন্য হাঁটুসম বাড়িধারায় কয়েক ফোঁটা নির্জল আনন্দাশ্রু উপহার দিলাম। আর এই বৃষ্টি স্নাত প্রেমময় সন্ধ্যায় আমার খুশিটা ভাগ করে নিলাম। প্রকৃতি মনে রাখবে তো? আর হিমায়নের ফেরার অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।